এখানে আমাদের মূলত 1 মান্থের কোর্সটাতে আমরা একটা ওভারভিউ দেব এবং আপনারা কোর্সটা সম্পর্কে আপনারা নিজেরা অবগত হতে পারবেন যে আপনাদেরকে কিভাবে শেখানো হবে, কিরকম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেওয়ানো হবে এবং সেটা বাকি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের থেকে কতটা ডিফারেন্ট সেটা বুঝতে পারবেন। তো আমার নাম কল্লোল ভট্টাচার্য। আমি ডিপ্লোমা করেছি রামকৃষ্ণ মিশন বেলুড়মঠ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তারপরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছি এবং তার সাথে সাথে আমি সোলার পাওয়ার প্ল্যান্টে কাজ করেছি কিছুদিন এবং ইলেকট্রিক ইভি চার্জিং এর উপর, সোলার বেসড ইভি চার্জিং এর উপর কিছুটা কাজ করেছি। তো আপনাদের এই কোর্সে ইলেকট্রিক্যালের কিছু পার্ট এবং প্র্যাকটিক্যালের কিছু পার্টে আমি থাকবো এবং গৌরববাবু থাকবেন পাশাপাশি। ঠিক আছে? তো আমাদের এই ইলেকট্রিক ইভি সাবজেক্টটা কেন পড়বো সেই বিষয়ে আপনাদেরকে ডিটেলসে হয়তো বেসিক ক্লাস থাকবে, তবুও আমি বেসিক একটু বলে দিচ্ছি যে বর্তমানে আপনারা সবাই অবগত, যেহেতু আপনারা কোর্সটাতে এনরোল করেছেন সেহেতু মোটামুটি সবাই জানেন যে ইলেকট্রিক ভেহিকেল কিভাবে আপনাদের বর্তমানে ইন্ডাস্ট্রিতে একটা আহ, খুব ভালো জায়গায় যাচ্ছে এবং বর্তমান দিনে দাঁড়িয়ে এরকম কোনো ইন্ডাস্ট্রি নেই যেরকম ইন্ডাস্ট্রি কিনা এত তাড়াতাড়ি গ্রো করছে। লাস্ট 5 বছরে যে পরিমাণ গ্রো করেছে এবং আগামী 5-10 বছরে যে পরিমাণ গ্রো হতে চলেছে, ইন্ডিয়ার মার্কেট সিনারিও রেসপেক্টে সেই নাম্বারটা কিন্তু অনেক বেশি। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রচুর অপরচুনিটি রয়েছে। অপরচুনিটি মানে শুধুমাত্র যে গাড়ি মার্কেটে আসবে সেরকম নয়, প্রচুর সেমিকন্ডাক্টর বেসড যে আমাদের চার্জিং মডিউল থাকে বা কন্ট্রোলার থাকে সেগুলো কিছু কিছু কোম্পানি চেষ্টা করছে বর্তমানে ভারতে প্রোডাকশন করার। ব্যাটারি একটা বড় পার্ট ইভির ক্ষেত্রে, তো সেই ব্যাটারি প্রোডাকশনও চলছে ইন্ডিয়াতে এবং সমস্ত আলাদা আলাদা যে পার্টস থাকে, আলাদা মেকানিক্যাল পার্টসও যা যা থাকে সেই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র একটা গাড়ি মানে একটা ইভি সেগমেন্ট মানে শুধুমাত্র একটা গাড়ি ফিটিং করে দেওয়া না, আরো অনেক কিছু পার্টের প্রোডাকশন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সাপ্লাই চেনের উপর অনেক কাজ থাকে। তো আপনারা এই কোর্সটা করলে বুঝতে পারবেন নিজেদেরকে একটা মার্কেট রেডি করে তোলা। টেকনিশিয়ান বলুন বা যারা যারা এখানে অনেকে হয়তো আছেন যে বিটেক করেছেন বা ডিপ্লোমা করেছেন বা আইটিআই করেছেন, তো আমাদের কোর্সটা এরকম ভাবেই ডিজাইন করা হয়েছে, একদম বেসিক থেকে স্টার্ট হবে এবং যতটা অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে যাওয়া যায় সেই লেভেল অব্দি আহ, মানে ক্লাসরুমের মধ্যে থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে এবং তার সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে যতটা আপনাদেরকে মার্কেট রেডি করে তোলা যায় এজ এ টেকনিশিয়ান বলুন বা এজ এ সুপারভাইজার বলুন, সেরকম ধরনের কিন্তু টেকনিক্যাল কোর্স পুরোপুরি থাকবে আমাদের মডিউলের মধ্যে। এরপরে গৌরববাবু আপনাদেরকে সিলেবাসে যেটা করানো হবে অর্থাৎ এই 1 মাসের কোর্সের দরুন যতটুকু কোর্স যাকে আলোচনা করা হবে সেইটার মডিউলটা আলোচনা করবেন গৌরববাবু। ওকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে আমরা এই ট্রেনিং সিজনের মধ্যে কিছু পার্টে অবশ্যই আমরা পাবো। তখন স্যারের কাছে কোশ্চেন অ্যান্সার এবং স্যারের কাছ থেকে এক্সপিরিয়েন্স শেয়ার এই বিষয়গুলো আমাদের হবে। তো আজকে আমরা ক্লাস 1 অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ ইভি এই টপিকটার উপরে আমাদের আলোচনা স্টার্ট হবে। প্রথম কথা, এখানে আমি কয়েকটা কথা স্টার্টিংয়েই বলে রাখছি। 1 নম্বর হচ্ছে, এখানে অনেকেই আছেন যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নয়, অর্থাৎ নর্মাল মাধ্যমিক বা এইচএস পাস করেছেন, অথবা আপনারা নর্মাল জেনারেলের ওপরে হয়তো বিএ বিকম পাস করেছেন। এছাড়াও যারা পলিটেকনিক, আইটিআই, বিটেক বা এমটেক অলরেডি পাস করেছেন, সেটা ইলেকট্রিক বা অটোমোবাইল বা অন্যান্য টেকনিক্যাল সাবজেক্টের উপর করেছেন, তো সব রকম পার্ট থেকে এখানে আছেন। বিশেষ করে যারা নন টেকনিক্যাল, আপনাদের ভয় পাওয়া বা আপনাদের কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই। তার কারণ আমাদের যে ক্লাস সেশন গুলো হবে সেটা আজকের ক্লাসটা করলে বুঝতে পারবেন, প্রত্যেকটা জিনিস খুব সহজ সরল ভাষায়, সাধারণ ভাষায় উদাহরণ দিয়ে বোঝানো হবে। ফলে আপনাদের এরকম কোনো ব্যাপার নেই যে আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নয় বা আমার টেকনিক্যাল নলেজ নেই তার মানে আমি বুঝতে পারবো না।
বা শিখতে পারবো না, এটা কিন্তু কখনোই নয়। অলরেডি প্রিভিয়াস আমাদের অনেক ব্যাচ বেরিয়ে গেছে, যেখানে একটা সাধারণ মাধ্যমিক পাস ছেলে সুন্দর করে বুঝতে পেরেছে এবং শিখেছে। সেই জায়গা থেকে আপনাদের কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা যে টোটাল যে 10টা ক্লাস আপনারা পাবেন, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবেন, তাহলেই দেখবেন প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে করে শিখতে পাচ্ছেন। এবং তার সঙ্গে থিওরি যেটা আপনারা অনলাইনে করছেন, এটার সঙ্গে প্র্যাকটিক্যালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালের জন্য আপনাদের দুটো ডেট হচ্ছে। এক নম্বর হচ্ছে আপনাদের 23 তারিখ, সামনে যে রবিবার প্র্যাকটিক্যালের ডেট হচ্ছে, সেখানে কোন কোন বিষয় প্র্যাকটিক্যালে দেখানো হবে সেটা বলে দেওয়া হয়েছে। তো সবাই প্র্যাকটিক্যালে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। যাদের খুব এমার্জেন্সি প্রবলেম আছে বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছেন, কোনোভাবে আসতে পারছেন না, তারা ছাড়া বাকি সবাই কিন্তু 100% চেষ্টা করবেন প্র্যাকটিক্যালে আসার। তার কারণ আজকে আপনাদের যে ক্লাসটা হচ্ছে, এর পরে আপনাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার, মানে পরের সপ্তাহের মঙ্গলবার। তো যেহেতু প্র্যাকটিক্যাল সানডে, প্র্যাকটিক্যালের পরে নেক্সট ক্লাস পাবেন, সেই জন্য হয়তো আপনারা প্র্যাকটিক্যালের আগে জাস্ট আজকে একটাই ক্লাস পাচ্ছেন। আর যেহেতু প্রথম ক্লাস, কিছু জনের হয়তো একটু সমস্যা হতে পারে বুঝতে, বা কনফিউশন লাগতে পারে, বা একটু হেজিটেট লাগতে পারে, তার কারণ প্রথম ক্লাসে এটা হয়। কিন্তু আপনি 100% ভরসা করুন যে স্যার যখন বলছেন আমি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করব, তারপরে দেখি যে আমি বুঝতে পারছি কি পারিনি, শিখতে পারছি কি পারিনি। সেটা 10 নম্বর ক্লাসে আপনাদের প্রত্যেকের কাছে রিভিউ নেব। আপনাদের রিভিউ থেকে পরিষ্কার হবে যে আপনারা কতটা ভালো শিখেছেন, কতটা আমাদের কাছ থেকে কতটা আপনারা জানতে পেরেছেন। এই হচ্ছে বিষয়। খুব বেশি এক্সট্রা কথা বলবো না, আমরা মডিউলে প্রবেশ করব। আর অফিস থেকে বোধহয় আপনাদের ফোন গিয়েছিল, তার মধ্যে আপনারা যারা রবিবার দিন আসছেন তারা রিপ্লাই করেছেন। যারা না বলেছেন তারা এখানে আজকে যদি প্রেজেন্ট থাকেন এই 23 জনের মধ্যে, চেষ্টা করুন রবিবার একটু ম্যানেজ করে আসার। কারণ আপনি যে কষ্ট করে আসবেন, এসে বিশেষ কিছু জিনিস শিখে যাবেন, যে শেখাটা কিন্তু আপনি শুধু টাকার মূল্যে কখনো পাবেন না। এই জন্য একটু কষ্ট করে আসুন, সারাদিনের কষ্টের দামটা আপনি প্র্যাকটিক্যাল ক্লাস করলেই বুঝতে পারবেন। এটাই শুধু বলবো। বাকি অফিসিয়াল যা বিষয় আছে সেটা অফিসিয়াল আপনাদের কাছে ফোন যাবে, ফোনগুলো রিসিভ করবেন, ব্যাস তাহলেই হবে। আমি আজকে টপিকটা স্টার্ট করছি। আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। কারো কিছু বলার আছে? সুব্রত সিং কিছু বলুন। স্যার ক্লাসটা কখন স্টার্ট হবে রবিবারে? গ্রুপে সব জানিয়ে দেওয়া অলরেডি হয়েছে। 10:30টায় টাইম আছে, 10:30টার মধ্যে চলে আসতে হবে। ওই সমস্ত ডিটেলস গুলো গ্রুপে বলবেন। আর অ্যাড্রেস কিভাবে আসবেন সেগুলো সব গ্রুপে দেওয়া আছে, আমি আরো ডিটেলস পরে বলে দেবো। ঠিক আছে, ওগুলো নিয়ে প্রবলেম হবে না। আর একটা বিষয় ঠিক হচ্ছে, আছে। রবিবার যারা প্র্যাকটিক্যালে আসবেন আপনারা একটা করে ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং এর বই নিয়ে যাবেন। এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বইটা কাছে থাকলে আপনাদের যে ক্লাসগুলো হবে সেটা বুঝতে কিন্তু আপনাদের অনেকটা সুবিধে হবে। তো এই জন্য অবশ্যই কিন্তু সানডেতে সবাই আসবেন, এলে আপনারাই উপকৃত হবেন, এটাই বলার। স্যার এছাড়া আমাদের, বলছিলাম, হ্যাঁ বলুন। স্যার অভিনন্দন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম ওই বইটা যে দিবেন, ওটা কি মানে পয়সা দিয়ে নিতে হবে নাকি ওটা কাউন্সিল থেকে দেবেন? আপনাদের ডিটেলসটা অলরেডি গ্রুপে দেওয়া ছিল। আপনারা দুটো বই পাবেন এবং একটা সার্টিফিকেট পাবেন, টোটালটাই ফ্রি অফ কস্ট। আপনারা যে ট্রেনিংটা করছেন ফ্রি অফ কস্ট। শুধুমাত্র যদি উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল থেকে আপনারা সার্টিফিকেট নিতে চান, তাহলে 200 টাকা দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। ভবিষ্যতে আমরা কি আমরা কি ওই দিনই পাবো? কোন দিন কি পাবেন বলুন? মানে ওই যে সার্টিফিকেট আর বইটা কি ওই রবিবার দিনেই পাবো যদি চাই? আপনি 23 তারিখ রবিবার যখন আসছেন একটা বই পাবেন আর প্র্যাকটিক্যালটা অ্যাটেন্ড করবেন, ঠিক আছে?
আচ্ছা ঠিক এরপরে আছে। নেক্সট যে রবিবারটা হবে সেই রবিবার আরেকটা বই পাবেন, এবং ওই দিন প্র্যাকটিক্যাল এবং আরো কিছু বিষয় থাকবে। আর সার্টিফিকেট আপনাদের কোর্স কমপ্লিট করার পরে পাবেন। সার্টিফিকেট তো মানে এসেই পাবেন না, কোর্স কমপ্লিট হ্যাঁ হয়ে যাওয়ার পরে সার্টিফিকেট আসবে। এবং যে হ্যাঁ সেটাই সার্টিফিকেটটা বলছিলাম। আপনারা পাবেন ASDC, নেটে সার্চ করে নেবেন, ASDC অটোমোটিভ সার্ভিস টেকনিশিয়ানের ওপরে যে সার্টিফিকেট পাবেন, ASDC সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যালিড। এবং যদি আউট অফ ইন্ডিয়াতে কেউ যান সেখানেও কিন্তু এই সার্টিফিকেট শো করাতে পারেন। ফলে 1 মাসের কোর্স মানে কিন্তু এরকম নয় যে 1 মাসের কোর্স হয়তো খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, সেটা কিন্তু নয়। 1 মাসের কোর্স, এই 1 মাসের যে সিলেবাস সেটা ক্লাস করলেই বুঝতে পারবেন, এবং যে সার্টিফিকেটটা পাবেন সেটা কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল সার্টিফিকেট। কিন্তু আপনাদের ক্লাসগুলো প্রপারলি অ্যাটেন্ড করতে হবে, ভালো করে শিখতে হবে, তাহলেই এই সার্টিফিকেটটা আপনাদের ক্ষেত্রে সঠিক কাজে লাগবে। কারণ শুধু সার্টিফিকেট নিয়ে আপনি কোনো জায়গায় চলে গেলে আপনাকে কেউ কাজ দেবে না, যদি আপনার প্র্যাকটিক্যাল এবং থিওরি নলেজ না থাকে। একদম ঠিক স্যার। আছে, ওকে, ঠিক আছে, আমরা ক্লাস স্টার্ট করছি। সবাই মিট করে দিন। যখন আমি আলোচনা করব আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে রিপ্লাই করবেন আনমিউট করে, ঠিক আছে, কোনো ইস্যু নেই। আর একটা বিষয় হচ্ছে একবারে ফ্র্যাঙ্কলি সবকিছু বলবেন, এরকম কোনো ব্যাপার নেই যে আপনি বলবেন কি বলবেন না হেজিটেট করছেন, সেই হেজিটেশনের জায়গা 0% রাখবেন না, একবারে ফ্র্যাঙ্কলি ঠিক আছে বলবেন। স্যার। ট্রেনিং রিলেটেড কিছু বলার থাকলে সেটাও বলবেন, কোনো কোশ্চেন থাকলে সেটাও বলবেন, কিছু বক্তব্য থাকলে সেটাও বলবেন, নির্দ্বিধায় বলবেন। এখানে 100% আমরা কোঅপারেট করব, ফলে কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে। শুধু ঠিক আছে আপনাদের স্যার। একটাই বিষয়, ক্লাসটা প্রপারলি অ্যাটেন্ড করুন তাহলেই পাবেন। আর টোটাল ক্লাসটা আপনারা রেকর্ডেড পাবেন, ফলে যদি পারেন খাতাতে নোট ডাউন করতে পারেন, কিন্তু টোটাল ক্লাসটা আপনারা রেকর্ডেড পাবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। আজকে ক্লাস ওয়ানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইভি। ইন্ট্রোডাকশন অফ ইভি মানে আমরা মূলত 2 হুইলার এবং 3 হুইলার, এই 2 and 3 হুইলার যেটাকে আমরা সহজ করে বলি ইলেকট্রিক স্কুটি, যেটা 2 হুইলারের মধ্যে পড়ছে, আর 3 হুইলার মানে ইলেকট্রিক টোটো, এই দুটো সম্পর্কে আমরা জানবো। যে এই ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক টোটোর মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টের কি কাজ, সেই বিষয় সম্পর্কে আমরা পুরোপুরি আলোচনা করব। তো ইলেকট্রিক স্কুটি এবং ইলেকট্রিক টোটো এর মধ্যে কিন্তু বিশেষ কিছু পার্থক্য নেই, দুটোতে প্রায় একই জিনিসই আছে। সামান্য কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে মোটরের। আর যেহেতু টোটো 3 চাকার, ফলে এখানে জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগে, কিন্তু ভেতরে টেকনিক্যাল বা ওয়ারিং এর খুব একটা কিছু পার্থক্য নেই। সেই জন্য ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক টোটো এটাকে আমরা একসঙ্গেই আলোচনা করব। প্রথমে আমরা ইলেকট্রিক 2 and 3 হুইলার সম্পর্কে জানতে গেলে ইন্ডিয়ার মার্কেট সিনারিও সম্পর্কে একটুখানি আইডিয়া নিতে হবে। আমরা জানি যে ইন্ডিয়া 2 হুইলার ব্যবহারের দিক থেকে কিন্তু 1 নম্বর, নর্মাল পেট্রোল বাইকের কথা বলছি। ঠিক একই রকম ভাবে ইলেকট্রিক ভেহিকেলের মার্কেটে প্রথমে 2 and 3 হুইলার আমাদের ইন্ডিয়াতে আসে, এবং 2 and 3 হুইলারের ব্যবহার অতি দ্রুত হারে বাড়ছে। কি হারে বাড়ছে সেটা আপনারা মার্কেট সিনারিওর যে মডিউলটা আছে সেখানে আরো ভালো করে বুঝতে পারবেন। আমরা আজকে মূলত টেকনিক্যাল আলোচনা করব, অর্থাৎ টেকনিক্যাল বিষয়টাই মূলত আজকের আমাদের সিলেবাসের মধ্যে বা মডিউলের মধ্যে থাকবে। প্রথমে দেখছি আমরা, যখন আমরা ইভি বাইক দেখি সেখানে আমরা দুটো জিনিস দেখতে পাই। ওলার নাম সবাই শুনেছেন, ওলা বাইকের সামনে এবং পেছনে একটা নাম্বার প্লেট থাকে, কিন্তু লোকাল যে সমস্ত বাইকগুলো রাস্তায় চলে ইলেকট্রিক বাইক, সেখানে কি কোনো নাম্বার প্লেট দেখেছেন? না স্যার দেখিনি। দেখেননি। তার মানে ভারত সরকার বা ইন্ডিয়া গভর্নমেন্ট একটা রুলস তৈরি করেছে, সেটা হচ্ছে আপনি উইদাউট লাইসেন্স উইদাউট নাম্বার প্লেট আপনি কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চালাতে পারবেন, কিন্তু তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা আমাদের জানতে হবে। ক্রাইটেরিয়াটা কি?
না যদি আমরা উইদাউট ড্রাইভিং লাইসেন্স, মানে যিনি গাড়ি চালাচ্ছে তার কিন্তু ড্রাইভিং লাইসেন্সও লাগবে না। একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে 18 বছর বয়স হতে হয়। তার মানে 18 বছরের নিচে কোনো ছেলে বা কোনো মেয়ে এই ইলেকট্রিক স্কুটি ব্যবহার করতে পারে, যে স্কুটিতে কোনো নাম্বার প্লেট নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি ক্রাইটেরিয়া থাকলে সেই বাইকে আমরা লাইসেন্স ছাড়া, নাম্বার প্লেট ছাড়া চালাতে পারবো। এখানে দুটো ক্রাইটেরিয়া বলেছি। একটা হচ্ছে এই যে ইলেকট্রিক বাইকের পেছনে যে চাকা দেখতে পাচ্ছি, এই চাকাটাই অ্যাকচুয়ালি মোটর, মানে মোটরের উপরে চাকা লাগানো আছে, বুঝতে পেরেছেন? মোটরের উপরেই টায়ার লাগানো আছে, এটা হচ্ছে মোটর। মোটরটা কিরকম দেখতে, না এইটা দেখতে এইরকম, দেখে বুঝতে পারছি কয়েল গুলো বাইন্ডিং করা আছে। তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মোটর, যে মোটরটা ইলেকট্রিক স্কুটির পেছনের চাকার টোটালটাই হচ্ছে মোটর। এই যে মোটরের একটা নির্দিষ্ট ক্ষমতা হয়, তো সেই ক্ষমতা অনুযায়ী এই মোটরকে প্রকাশ করা হয় 250 ওয়াটের মোটর, 1200 ওয়াটের মোটর, 800 ওয়াটের মোটর। তার মানে মোটরের ক্ষমতা অনুযায়ী বিভিন্ন ওয়াটের মোটর হয়। গভর্নমেন্ট বলেছে যে 250 ওয়াটের মোটর যদি আমি কোনো ইলেকট্রিক স্কুটিতে ব্যবহার করি, সেই ইলেকট্রিক স্কুটি চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না, আর কোনো নাম্বার প্লেটও লাগবে না। এই ধরনের ইলেকট্রিক স্কুটিকে বলা হয় লো স্পিড ইলেকট্রিক স্কুটি। কি বলা হয়? লো স্পিড ইলেকট্রিক স্কুটি, লো স্পিড। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে 250 ওয়াটের কম ক্ষমতা সম্পন্ন মোটর যদি আমি ব্যবহার করি, সেখানে আমার কোনো লাইসেন্স লাগবে না। 2 নম্বর ক্রাইটেরিয়া বলছে ওই ইলেকট্রিক স্কুটির সর্বোচ্চ স্পিড 25 কিমি/আওয়ার হতে হবে, মানে 25-এর বেশি স্পিড উঠবে না। তার মানে কি বললাম, 250 ওয়াটের মোটর হতে হবে, আর সর্বোচ্চ স্পিড 25 কিমি/আওয়ার বা 25-এর ওপরে স্পিড উঠবে না। এই দুটো ক্রাইটেরিয়া যে সমস্ত স্কুটিতে আমরা দেখতে পাবো, সেই স্কুটিগুলোকে উইদাউট নাম্বার প্লেট দেখতে পাবো, এবং যিনি চালাচ্ছেন তার নাম্বার প্লেট তার লাইসেন্স লাগবে না। এটা এই ধরনের স্কুটিকে বলা হয় লো স্পিড স্কুটি। ক্লিয়ার? নাম্বার প্লেট কেন থাকে না, কি কি তার নিয়ম আছে, ক্লিয়ার? সবাই একটু হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? এরপর এরপর ওলাতে কিন্তু নাম্বার প্লেট থাকে। তাহলে ওলাতে কেন নাম্বার প্লেট থাকে না? তার কারণ হচ্ছে ওলাতে যে মোটর ব্যবহার করা হয় সেটা 250 ওয়াট বা 250 ওয়াটের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন মোটর ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে ওলার স্পিড অবশ্যই কিন্তু 25-এর বেশি। ওলার স্পিড মোটামুটি 100, 120, 130, 40 এরকম নর্মাল বাইকের যেরকম স্পিড হয় কাছাকাছি এরকম স্পিড থাকে। এই ধরনের স্কুটিকে বলা হয় হাই স্পিড স্কুটি। তার মানে হাই স্পিড স্কুটি যে স্কুটির মোটরের ক্ষমতা 250 ওয়াটের বেশি এবং স্পিড 25-এর বেশি, সেই স্কুটি যদি রাস্তায় কেউ চালায় তার অবশ্যই লাইসেন্স লাগবে, এবং সেই স্কুটির পেছনে এবং সামনে নাম্বার প্লেট থাকতে হবে। ক্লিয়ার সবার? একটু আনমিউট করে রিপ্লাই করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ ক্লিয়ার। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, স্যার ক্লিয়ার আছে। ওকে, সাবমিট করে দিন। এরপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে আমরা যখন কোনো পেট্রোল বা ডিজেল গাড়ি রাস্তায় দেখি, তার যে নাম্বার প্লেট, সেখানে কি দেখি না কোনো কোনো নাম্বার প্লেট হলুদ কালারের হয়, কোনো কোনো নাম্বার প্লেট সাদা কালারের হয়। তো সেইগুলোর কোনটা কমার্শিয়াল কোনটা প্রাইভেট এই অনুযায়ী নির্ধারণ করা হয়। ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে যে নাম্বার প্লেট থাকে, সেই নাম্বার প্লেটের নির্দিষ্ট নিয়ম আছে, যেটা কিন্তু নর্মাল পেট্রোল ডিজেল গাড়ি যেগুলো রাস্তায় চলছে তার মতো কিন্তু নয়, এটা একটু আলাদা। আলাদা কি? প্রথম কথা হচ্ছে এই যে নাম্বার প্লেট দেখতে পাচ্ছি, এই নাম্বার প্লেটে দুটো জিনিস হয়, একটা নাম্বার প্লেট হয়, একটা লেটার গুলো হয়। একটাকে বলছি নাম্বার প্লেট,
আর একটা কি আছে, লেটার। লেটার মানে যে এবিসিডি যে লেখা আছে, যে নাম্বার লেখা আছে, লেটার। দুটো কালার, একটা নাম্বার প্লেটের কালার হয় আর একটা লেটারের কালার। নাম্বার প্লেটের কালার যদি গ্রিন হয়, সবুজ হয়, তাহলে সেটা অবশ্যই হবে ইভি বা ইলেকট্রিক ভেহিকেল। দেখুন এখানে নাম্বার প্লেটের কালার কি, গ্রিন। এখানে দেখুন, এখানেও কিন্তু নাম্বার প্লেটের কালার গ্রিন, তার মানে এটাও ইলেকট্রিক ভেহিকেল আর এটাও ইলেকট্রিক ভেহিকেল। তাহলে নাম্বার প্লেটের কালার যদি গ্রিন হয়, সেটা হবে ইলেকট্রিক ভেহিকেল। 2 নম্বর, লেটার। যে সমস্ত গাড়ির লেটার হোয়াইট, দেখুন হোয়াইট কালারের আছে, লেটার গুলো হোয়াইট কালারে লেখা। লেটার গুলো যদি হোয়াইট কালারে লেখা হয়, এটা হবে প্রাইভেট। প্রাইভেট মানে লোক, প্রাইভেট মানে নিজস্ব গাড়ি, নিজের ব্যক্তিগত গাড়ি। আর লেখাগুলো যদি ইয়েলো কালারের হয়, লেখাগুলো যদি ইয়েলো কালারের হয়, তাহলে সেই গাড়িটা হবে কমার্শিয়াল। সেই গাড়িটা হবে কমার্শিয়াল। কমার্শিয়াল মানে বিজনেস পারপাসে যে গাড়িকে লোকে ব্যবহার করে, ভাড়ায় যে গাড়ি খাটায়। তার মানে গ্রিন কালার হলে সেটা হবে ইলেকট্রিক ভেহিকেল। লেখা যদি সাদা কালারের হয়, তাহলে সেটা হবে প্রাইভেট কার। লেখা যদি ইয়েলো কালারের হয়, সেটা হবে কমার্শিয়াল কার। ক্লিয়ার? তাহলে নাম্বার প্লেট থেকে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে কোন গাড়ি কমার্শিয়াল, কোন গাড়ি প্রাইভেট, আর কোন গাড়ি ইভি, আর কোন গাড়ি ইভি নয়। রিপ্লাই করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি। ওকে, ওকে স্যার, বুঝতে পেরেছি। এই জায়গাটা কেন দরকার দেখবেন, ধরুন টাটার ক্ষেত্রে যদি বলি, টাটার ইলেকট্রিক 4 হুইলার আমাদের কলকাতা, হাওড়া বা ওয়েস্ট বেঙ্গলের সব মার্কেটে সব থেকে বেশি গাড়ি হচ্ছে টাটার গাড়ি। তো টাটা টিয়াগো থেকে শুরু করে টাটার যে মডেলগুলো, সবই কিন্তু মানে ডিজেল ভার্সন আছে, পেট্রোল ভার্সন আছে, বর্তমানে এখন ইলেকট্রিক ভার্সন এসছে। মানে গাড়িটা বাইরে থেকে দেখতে সেম, আপনি বাইরে থেকে দেখে এই নাম্বার প্লেট ছাড়া বাইরে থেকে দেখে কিন্তু কোনোদিন বলতে পারবেন না ওটা ইভি না ইভি নয়, এটা দেখে বোঝা যায় না। শুধুমাত্র নাম্বার প্লেট থেকেই কিন্তু আপনাকে একটা গাড়ি আইডেন্টিফাই করতে হবে। এই জন্য কিন্তু এই বিষয়টা জানাটা অত্যন্ত জরুরি। এরপর আমরা আলোচনা করব যে ইলেকট্রিক 2 and 3 হুইলারের ক্ষেত্রে যে সমস্ত কম্পোনেন্ট গুলো থাকে, যেমন একটা নর্মাল বাইকের ক্ষেত্রে ইঞ্জিন থাকে, ক্লাচ থাকে, গিয়ার বক্স থাকে, এগুলো আমরা জানি, কেন এগুলো আমরা দেখেছি বা অনেকে বাইক চালিয়েছে। ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক টোটোর ক্ষেত্রে ওয়ারিং ডায়াগ্রামে কি কি পাবো, মানে গাড়ির ভেতরে কি কি থাকে। কি কি থাকে? 1 নম্বর হচ্ছে ব্যাটারি থাকে। 2 নম্বর এমসিবি। এমসিবি মানে আমাদের বাড়িতেও এমসিবি থাকে, শর্ট সার্কিট যাতে না হয় সেই জন্য। 3 নম্বর ডিসি ডিসি কনভার্টার। ডিসি ডিসি কনভার্টার মানে এটা নির্দিষ্ট কাজে বলবো। কন্ট্রোলার। কন্ট্রোলার মানে হচ্ছে একটা সার্কিট বোর্ড যে টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করে। হাব মোটর। হাব মোটর মানে এর প্রথমেই যে মোটরের কথা বললাম, যে চাকাটাই মোটর, চাকাকে হাব বলে, এই জন্য এটাকে হাব মোটর বলে। এরপরে গেছে অ্যাক্সিলেটার। অ্যাক্সিলেটার মানে যেটা চাপ দিলে গাড়ির স্পিড বাড়ে, যেটা ডান হাতে থাকে। ব্রেক। ব্রেক আমরা জানি যে বাইক হলে তার হাতে ব্রেক, আর যদি টোটো হয় পায়ে ব্রেক থাকবে। আর ডিজিটাল ডিসপ্লে। এই 8টা কম্পোনেন্ট একটা ইলেকট্রিক 2 and 3 হুইলারে আমরা জেনারেলি দেখতে পাবো। এটা খুব বেসিক বিষয়। এই কম্পোনেন্ট গুলো কিভাবে যুক্ত থাকে সেটা একটু আমরা এখানে আলোচনা করছি। এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার মানে এ হচ্ছে সব বিষয়, পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। যেমন আমাদের মোবাইলে একটা কন্ট্রোলার থাকে যে সমস্ত সিস্টেমকে কন্ট্রোল করে। আমাদের ল্যাপটপে যে কোনো ইলেকট্রিক সার্কিটে একটা মেন পার্ট থাকে যে যার ভেতরে সফটওয়্যার দেওয়া থাকে, সেই সফটওয়্যার উপর ভিত্তি করে টোটাল সিস্টেমটা কন্ট্রোল হয়। তো এটাকে বলে কন্ট্রোলার। কন্ট্রোলারের ভেতরে সার্কিট আছে, যে সার্কিটের ভেতরে একটা আইসি আছে। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট বলে। এই আইসির ভেতরে কি আছে না, সফটওয়্যার দেওয়া আছে, বা আমরা মোবাইলে যেটাকে অ্যাপস বলি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যাপস। তো এরকম ধরনের একটা অ্যাপস বা একটা সফটওয়্যার দেওয়া আছে, সেই সফটওয়্যার উপর ভিত্তি করে এই কন্ট্রোলার কাজ করে। এবার কন্ট্রোলার কি কাজ করে, কিভাবে কাজ করে? প্রথম কথা হচ্ছে, কোনো একটা সার্কিট বা কোনো একটা কন্ট্রোলার যখন কাজ করবে, বা ইলেকট্রনিক কোনো জিনিস যদি কাজ করে, তার দুটো জিনিস হয়।
একটাকে বলা হয় ইনপুট আর একটাকে বলা হয় আউটপুট। কি বলা হয়? একটাকে বলা হয় ইনপুট। আর ইনপুট একটা মানে কি? আউটপুট। হ্যাঁ, ইনপুট মানে ধরুন আমাদের হাতে যদি একটা মশা কামড় দেয়, তাহলে সেই যে মশাটা কামড় দিল, আমাদের শরীরে যে নার্ভ আছে সেই নার্ভ কি করবে না ব্রেনকে বলবে যে আমাদের হাতে একটা মশা বসেছে। তাহলে মশা যে কামড় দিল, তাহলে আমাদের নার্ভটা কি ইনপুট হিসেবে কাজ করলো, যে আমাকে ইনফরমেশনটা মাথাতে পাঠালো। এটা গেল ইনপুট। আউটপুট কি না, ব্রেন তখন আমার হাতকে বলবে যে ওইখানে মশা বসেছে, ওকে গিয়ে মারো। তখনই কিন্তু আমার ডান হাতটা গিয়ে ওই জায়গায় গিয়ে মারবো এবং মশাটা মারা যাবে। তার মানে হাতটা কিন্তু এখানে আউটপুট হিসেবে কাজ করছে। ব্রেন ব্রেন যেমন বলছে সেই অনুযায়ী কাজ করছে। আর ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে ওই যে মশাটা কামড়েছে তার ইনফরমেশনটা ব্রেনে গেল, এটাকে ইনপুট। তাহলে কন্ট্রোলারের ক্ষেত্রে ইনপুট কি? 1 নম্বর ইনপুট হচ্ছে থ্রোটল বা অ্যাক্সিলেটর। এই অ্যাক্সিলেটর মানে কি না, ড্রাইভার যত অ্যাক্সিলেটর প্রেস করবে গাড়ির স্পিড তত বাড়ে। তার মানে এই থ্রোটল বা অ্যাক্সিলেটর যেটাকে বলছি, এটা হচ্ছে ইনপুট। কেন না, অ্যাক্সিলেটর যদি আমি 80% প্রেস করি, তাহলে এখানে এটা মোটর আছে, তখন মোটরের স্পিড যদি 80 কিমি/আওয়ার হয়, অ্যাক্সিলেটর যখন 100% প্রেস করবো, তাহলে স্পিড বেড়ে কত হবে, 100 হয়ে যাবে। কিন্তু অ্যাক্সিলেটরের সঙ্গে তো মোটরের কোনো কানেকশন নেই। কিভাবে কানেকশন করা আছে? অ্যাক্সিলেটর থেকে ইনফরমেশন আসবে কোথায়, কন্ট্রোলারে। এটা কি হলো ইনপুট। কন্ট্রোলার সেটা হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে মোটরকে সাপ্লাই দেবে। তাহলে অ্যাক্সিলেটর যেমন প্রেস করব সেই ইনফরমেশন অনুযায়ী কন্ট্রোলার মোটরের স্পিডটাকে কন্ট্রোল করবে। তাহলে এখানে মোটরটা হচ্ছে কি, মোটর কি হবে বলুন? মোটর আউটপুট। তাহলে মোটর আউটপুট আর অ্যাক্সিলেটর হচ্ছে ইনপুট। ইনপুট। ঠিক একই রকম ভাবে অ্যাক্সিলেটর ছাড়াও আরো একটা ইনপুট আছে, সেটা কি, সেটা হচ্ছে ব্রেক। যখনই আমরা ব্রেকটাকে চাপ দেবো, মানে যখনই আমরা ব্রেক করব, ব্রেক করছি মানে কি গাড়ির চাকাকে দাঁড় করাচ্ছি বা স্পিডটাকে কমাচ্ছি। তাহলে ব্রেক যখন করব তখন কি মোটরের কোনো সাপ্লাই লাগবে? যখন আমি ব্রেক করছি, তাহলে কন্ট্রোলার কি মোটরকে কোনো ভোল্টেজ পাঠাবে, সাপ্লাই পাঠাবে? নিশ্চয়ই পাঠাবে না। কেন, ব্রেক করছি না মানে না। কি গাড়ির স্পিডটাকে কমাতে চাইছি, তার মানে মোটরে কিন্তু কোনো ভোল্টেজ বা কোনো সাপ্লাই যাবে না। মানে ব্রেক যখনই আমার কন্ট্রোলারকে বলবে যে ড্রাইভার ব্রেক করেছে, কন্ট্রোলার সঙ্গে সঙ্গে মোটরের সাপ্লাইটাকে বন্ধ করে দেবে। তাহলে মোটরের স্পিড আস্তে আস্তে করে কমতে থাকবে। তাহলে এখানে দুটো ইনপুট পেলাম, একটা হচ্ছে অ্যাক্সিলেটর বা থ্রোটল, আর একটা হচ্ছে ব্রেক। আর আউটপুট কি, মোটর। সবাই বুঝতে পারলেন না তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। এরপর এখানে কি দেখতে পাচ্ছি, ডিসপ্লে। ডিসপ্লে মানে কি, যেটা ড্রাইভারের সামনে থাকে। ডিসপ্লেটা কি হবে, ইনপুট হবে না আউটপুট হবে? ডিসপ্লে ইনপুট না। আউটপুট আউটপুট। এডিট করে দিন। তার মানে ডিসপ্লে কি না, ডিসপ্লে কিন্তু আউটপুট হবে। আউটপুট। আউটপুট। আউটপুট কেন? দেখুন ডিসপ্লেতে এই যে মিটার গুলো আছে, এগুলো কি একটা স্পিডোমিটার, গাড়ি কত স্পিডে চলছে। তাহলে হ্যাঁ স্যার। স্পিডোমিটার মানে গাড়ি যেমন স্পিডে চলবে তেমন তো দেখাবে। তাহলে হ্যাঁ। আমাকে দেখাচ্ছে মানে কি, এটা তো আউটপুট। আমাকে স্ক্রিনে শো করছে, যাতে ড্রাইভার বুঝতে পারে যে তার চাকা কত স্পিডে ঘুরছে। তাহলে সেই হ্যাঁ। কত স্পিডে ঘুরছে কে জানাচ্ছে, কন্ট্রোলার জানাচ্ছে। তাহলে হুম। কন্ট্রোলার যখন আমাকে মিটারে মিট করে দিন, যখন কোনো কোশ্চেন বলবেন তখন আনমিট করবেন। কন্ট্রোলার যখন ইনফরমেশন এই মিটারে পাঠাচ্ছে, সেই ইনফরমেশনটাই আমরা মিটারে দেখতে পাচ্ছি। তার মানে এটা হলো কি আউটপুট, যেহেতু কন্ট্রোলার পাঠাচ্ছে আউটপুট। আর আমি যদি কন্ট্রোলারকে সিগন্যাল পাঠাই, সেটা হবে ইনপুট। যেমন ব্রেক থেকে সিগন্যাল যায়, অ্যাক্সিলেটর থেকে সিগন্যাল যায়। তাহলে অ্যাক্সিলেটর আর ব্রেক দুটো হচ্ছে ইনপুট, আর মোটর মোটর আর ডিসপ্লে এটা কিন্তু হবে আউটপুট। ক্লিয়ার সবার?
এই স্যার। ডায়াগ্রামটা কি ক্লিয়ার? ওকে, ইন্টারেস্ট লাগছে? হ্যাঁ স্যার। স্যার কিছুটা জানা ছিল, বাদ বাকি জানতে পারছি আর কি করতে। ওকে, এরপর এই যে ইলেকট্রিক স্কুটি, এই ইলেকট্রিক স্কুটিতে এই যে এতগুলো কম্পোনেন্ট বললাম, 8টা কম্পোনেন্ট বললাম, এই কম্পোনেন্ট গুলো কোনটা কোথায় কোথায় থাকে? এই ইলেকট্রিক স্কুটির এইটা হচ্ছে ড্রাইভার সিট, সিট মানে ড্রাইভার যেখানে বসে। ড্রাইভার সিটের নিচে কি কি থাকবে? ব্যাটারি থাকবে, এটা হচ্ছে ব্যাটারি। এমসিবি, এটা হচ্ছে এমসিবি থাকবে। ডিসি ডিসি কনভার্টার, এটা হচ্ছে ডিসি ডিসি কনভার্টার। জাংশন বক্স, এটা জাংশন বক্স। আর কন্ট্রোলার। তার মানে যতগুলো ইলেকট্রিক কম্পোনেন্ট বললাম, প্রত্যেকটা কম্পোনেন্ট ড্রাইভার সিটের নিচে থাকে। কেন? আর যেহেতু ইলেকট্রিক কম্পোনেন্ট, এগুলোতে কিন্তু জল লাগলে নষ্ট হয়ে যাবে বা শর্ট সার্কিট হতে পারে, এই জন্য এটাকে সিটের নিচে রাখা হয়। কারণ বৃষ্টি হলেও সিটের নিচে জল ঢোকে না, ফলে এগুলো এগুলো জলের সংস্পর্শে আসবে না, এই জন্য সিটের নিচে সমস্ত কম্পোনেন্ট গুলোকে রাখা হয়। আর পেছনের চাকাটা তো মোটর, আমি আগেই বললাম যে পেছনের চাকাটা হচ্ছে মোটর। স্যার জাংশন বক্সটা কি একটু বলুন না? জাংশন বক্স মানে হচ্ছে আমাদের বাড়িতে দেখবেন যখন ইলেকট্রিকের ওয়ারিং করা হয়, একটা একটা জায়গা দেখবে এখানে চৌকোনা একটা বক্স দেওয়া হয়, যে বক্সে মিট করবে, যে বক্সে ডান দিক থেকে কিছু তার আসছে, তার আসবে, বাঁ দিক থেকে কিছু তার এলো, ওপর থেকে কোনো তার এলো, নিচ থেকে কোনো তার এলো, এসে এই বক্সটার ভেতরে সব কানেকশন করা হয়, তখন এই বক্সটাকে বলা হয় জাংশন বক্স। জাংশন বক্স মানে একটা বক্স যার ভেতরে সমস্ত তারকে কানেকশন করা, ঠিক আছে? তার মানে জাংশন বক্স বলতে কিছুই না, এখানে হচ্ছে তারগুলোকে কানেক্ট করা। তারকে যদি আমি যেখানে যেখানে কানেক্ট করে দিই, আমি তো খুঁজে পাবো না যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে এমন একটা সিস্টেমে কানেকশন করতে হবে যেন প্রবলেম হলে আমি খুঁজে পাই যে এই তারটাতে প্রবলেম। তো সেই জন্য একটা নির্দিষ্ট জাংশন বক্স, নির্দিষ্ট বক্সের মধ্যে এই কানেকশন গুলো করা, এটাকেই বলা হচ্ছে জাংশন বক্স। এতগুলো যে কম্পোনেন্ট বললাম, এবার প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আমরা একটু একটু আলোচনা করব, যে ওই কম্পোনেন্টটা কি, তার প্রকারভেদ, তার কার্যপদ্ধতি, এইগুলো একটু আলোচনা করব। যদি বোরিং লাগে, যদি কনফিউশন লাগে, বা যদি এরকম মনে হয় যে কোনো একটা টপিক আরেকবার রিপিট করলে ভালো হয়, ক্লিয়ার ভাবে বলবেন, কোনো দ্বিধা করবেন না, কারণ আপনারা শিখতে এসছেন, শেখার জন্য ক্লাস করছেন, সময় দিচ্ছেন, ফলে দ্বিধা করবেন না। যদি রিপিট করা দরকার হয় বলবেন, আমি রিপিট করব। ওকে, প্রথমে আলোচনা করব ব্যাটারি। ব্যাটারি কি? এই কোন ধরনের ব্যাটারি দেখেছেন তো? কি লেখা আছে? লিথিয়াম আয়ন ব্যাটারি। তো ব্যাটারি বিভিন্ন ধরনের হয়, লিথিয়াম আয়ন হয়, লিথিয়াম ফসফেট হয়, লেড অ্যাসিড ব্যাটারি হয়। মিট করবেন, লেড অ্যাসিড ব্যাটারি হয়, এছাড়া আরো বিভিন্ন ধরনের ব্যাটারি হয়। তো ইভির ক্ষেত্রে আমরা লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট আর লেড অ্যাসিড, এই 3 ধরনের ব্যাটারি মূলত ব্যবহার করা। ব্যাটারির ক্ষেত্রে যখন আমরা স্কুটিতে বা টোটোতে ব্যাটারি ব্যবহার করি, তো সেই ব্যাটারি যে ক্ষমতা, সেটারও একটা বলার নির্দিষ্ট নিয়ম আছে। সেটা কি? এখানে একটা ব্যাটারি বলেছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আর এটা বলেছে 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। তার মানে একটা ব্যাটারি শুধুমাত্র আমরা কি বলি 12 ভোল্টের ব্যাটারি কি 48 ভোল্টের ব্যাটারি, তো শুধুমাত্র ভোল্টেজ বললে একটা ব্যাটারির ক্ষমতা কতটা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সেই জন্য ভোল্টেজটাও বলতে হবে, তার অ্যাম্পিয়ারটাও বলতে হবে, তবে সেই ব্যাটারির ক্ষমতা সম্পর্কে আমরা সঠিক বুঝতে পারবো। এই জন্য ইভির ক্ষেত্রে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোই বলা হয়। এবার আপনারা বলুন যে এই ব্যাটারিটা 48 ভোল্ট, এই ব্যাটারিটা 48 ভোল্ট, পার্থক্যটা কি? পার্থক্যটা, এই ব্যাটারিটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, এই ব্যাটারিটা হচ্ছে 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এর মধ্যে কোন ব্যাটারিটা লাগালে আমি স্পিড বেশি পাবো? 28 एम्पियर একটা স্যার। 28।
স্যার আমরা স্পিড একই পাবো, কিন্তু 28 অ্যাম্পিয়ারটা লাগালে আমরা ইয়েটা বেশি পাবো, মানে মাইলেজটা বেশি পাবো, যেটা 20 অ্যাম্পিয়ার আওয়ারে পাবো না। ওকে, তার মানে বিষয়টা কি হলো, যে 28 অ্যাম্পিয়ারের ব্যাটারির আমি কিন্তু স্পিড বেশি পাবো, পিক আপটা বেশি পাবো, পিক আপটা বেশি পাবো। আর এই পিক আপটা আমরা এখানে বেশি পাবো। আর 20 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা আছে, এটাই কিন্তু পিক আপটা আমরা একটু কম পাবো। এবার প্রশ্ন হচ্ছে, পিক আপ যে কম বা বেশি পাচ্ছি, তার সঙ্গে আবার মাইলেজটাও ডিপেন্ডেন্ট। মাইলেজটা ডিপেন্ডেন্ট মানে কি, মানে ভাবুন 20 অ্যাম্পিয়ারের যে ব্যাটারি, তার খরচা কম, ফলে এই ব্যাটারিটা আমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি অতি দ্রুত খরচা হয়ে যাচ্ছে, মানে পিক আপটা বেশি পাচ্ছি, সেই জন্য কিন্তু আমার মানে মাইলেজ বা ডিস্টেন্স যেটা কভার করবে সেটা কিন্তু কম হবে। তার মানে স্পিড যার বেশি, সে কম দূরত্ব মানে কম দূরত্ব গেলেই তার বেশি খরচা হয়ে যাবে, আর স্পিড যার কম, সে কিন্তু ধীরে ধীরে যাবে কিন্তু অনেক ডিস্টেন্স অতিক্রম করবে। তো এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের সঙ্গে একটা রিলেশন। তো এগুলোর ভেতরে পুরো টেকনিক্যাল ব্যাকআপ সিস্টেম আছে, বা যখন আমরা ব্যাটারি প্যাক ডিজাইন, যখন আমরা 3 বা 4 নম্বর ক্লাস থেকে এটা আলোচনা স্টার্ট হবে। তো এই ব্যাটারিটা কিভাবে তৈরি করা হয়েছে, মানে ব্যাটারির ভেতরে কিভাবে তৈরি করা হয়েছে, সেটা আমরা প্র্যাকটিক্যালও জানতে পারবেন, থিওরিতে জানতে পারবেন। এই প্র্যাকটিক্যালটা আপনারা কিন্তু সেকেন্ড সানডে, মানে পরের যে সানডেতে আপনাদের ডাকা হবে, সেই সানডেতে ব্যাটারি প্যাকের উপরে প্র্যাকটিক্যালটা পাবেন। তো এই ব্যাটারি প্যাক কিভাবে তৈরি করা হয়, সেখানে বিষয়টা আলোচনা হলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবেন যে একটা ব্যাটারিকে কিভাবে প্রকাশ করা হয়। এখানে কি দেখতে পাচ্ছি না, এই যে ব্যাটারি প্যাক দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে এই সবুজ কালারের অনেকগুলো ছোট ছোট পেন্সিল ব্যাটারির মতো দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা পেন্সিল ব্যাটারি বলছি। এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। কি বললাম, এক একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। এইরকম 50টা 60টা 100টা ব্যাটারি দিয়ে টোটাল একটা ব্যাটারি প্যাক বানানো হয়। এরকম একটা ব্যাটারি প্যাক বানানো হয়, সেই ব্যাটারি প্যাকের ওপরেই এরকম একটা কভার লাগানো হয়। ঠিক আছে, কভার লাগিয়ে দিলে জিনিস ব্যাটারিটা দেখতে এরকম লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এর ভেতরে এই জিনিসটা থাকে। ঠিক আছে, বুঝতে পারলেন? তো থামস আপ করে জানান, হ্যান্ড রাইজ করে একটু রিপ্লাই করুন। Okay. এরপর নেক্সট হচ্ছে এমসিবি। এমসিবি কি, এই জিনিসটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে দেখেছেন। এখন বর্তমানে সমস্ত বাড়িতে এমসিবি লাগানো হয়। তো এই এমসিবি জিনিসটা কি, এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে কি না, যদি কখনো হঠাৎ করে শর্ট সার্কিট হয়, এমসিবিটা কি করে ট্রিপ করে যাবে বা নেমে যাবে, আর সার্কিটটাকে বাঁচিয়ে দেবে। এই জন্য আমরা এমসিবি ব্যবহার করি। গাড়ির ক্ষেত্রে কোথায় এমসিবি আছে দেখুন, এই জায়গাটাতে এমসিবি ছিল। এমসিবির কাজ কি না, যখন আমি ব্যাটারিকে চার্জ করছি, তখন যদি কোনো কারণে হঠাৎ শর্ট সার্কিট হয়, তখন এমসিবি ট্রিপ করে যাবে। বা যখন আমরা গাড়ি চড়ছি, রাস্তায় যখন খুব স্পিড আপে গাড়ি চালাচ্ছি, তখন যদি কোনো কারণে হঠাৎ শর্ট সার্কিট হয়ে যায়, বা মোটরের ভেতরে কোনো শর্ট হয়ে যায়, বা কোনো জায়গায় কাপলার যদি একটু জোরে নড়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু এমসিবিটা ট্রিপ করে যাবে। ট্রিপ করলে কি হবে না, পুরো সিস্টেমটাকে শাটডাউন করে দেবে, বন্ধ করে দেবে। আবার আমি চেক টেক করে এমসিবি তুলে দিলে আবার কিন্তু উঠে যাবে, যদি শর্ট সার্কিট না থাকে। তার মানে শর্ট সার্কিট বা কোনো জায়গায় তার যদি খুব দ্রুত নড়ে যায়, মানে খুব ঝাঁকুনি পেলো, একটা জায়গায় ধরুন এবং দুটো তার কানেকশন করা আছে, এমন ঝাঁকুনি পেলো যে কানেকশনটা খুলে গেছে বা নড়ে গেছে, সেই সিচুয়েশনে কিন্তু এমসিবিটা পড়ে যাবে, যাতে সিস্টেমটাকে সুরক্ষা প্রদান করা যায় বা সুরক্ষিত থাকে। এটাই হচ্ছে এমসিবির কাজ। দেখুন কি লিখেছে, এমসিবি মেনটেন দ্য সেফটি ইনটু দ্য ইলেকট্রিক সার্কিট। তার মানে সেফটি প্রদান করার জন্যই এমসিবিটা ব্যবহার করা হয়। আমাদের বাড়িতে যে এমসিবি ব্যবহার করা হয় সেটা কিন্তু এসি কারেন্টের এমসিবি, কারণ আমাদের বাড়ির কারেন্ট হচ্ছে এসি।
এসি এমসি ব্যবহার করা। আর ইলেকট্রিক স্কুটি বা টোটোর ক্ষেত্রে যে এমসি ব্যবহার করা সেটা কিন্তু ডিসি এমসিবি। দুটো এমসিবি কিন্তু একই নয়, মানে বাড়ির এমসিবি গাড়িতে লাগিয়ে দিলে হবে না, ডিসি এমসিবি। এই ডিসি এমসিবি কোথায় ব্যবহার করা হয়? ইলেকট্রিক ভেহিকেলে ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপর আসছি ডিসি ডিসি কনভার্টার। এই ডিসি ডিসি কনভার্টার কি? এই যে একটু আগে আলোচনা করলাম 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। তার মানে আমাদের ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক টোটোতে 48 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়। কোনো কোনো জায়গায় 60 ভোল্ট ব্যবহার করা হয়, কোনো কোনো জায়গায় 72 ভোল্ট ব্যবহার করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়, সেটা ক্ষমতা অনুযায়ী। এবার এই যে 48 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আমরা কি করবো না, যেটা দিয়ে আমরা মোটরটাকে ঘোরাবো। কিন্তু গাড়িতে যে হর্ন আছে, গাড়িতে যে লাইট আছে, এই হর্ন লাইট এই সমস্ত কিছু কিন্তু 48 ভোল্টে চলে না। এলা কত ভোল্টে চলে? এগুলো সবই কিন্তু চলে 12 ভোল্ট। তার মানে 12 ভোল্টে না দিলে আমার হর্ন লাইট এগুলো কিন্তু জ্বলবে না বা চলবে না। তাহলে 48 ভোল্ট থেকে 12 ভোল্ট এইটাতে কনভার্ট করার জন্যই আমরা ডিসি ডিসি কনভার্টার ব্যবহার করব। মানেটা হলো 48 ভোল্ট ডিসি কারেন্টকে 12 ভোল্ট ডিসি কারেন্টে কনভার্ট করছি কি দিয়ে? না ডিসি ডিসি কনভার্টার দিয়ে। তাহলে ডিসি ডিসি কনভার্টারের কাজ হচ্ছে ভোল্টেজটাকে ডাউন করা বা কমিয়ে দেওয়া, 48 ভোল্টকে 12 ভোল্টে কনভার্ট করা। যদি আমি 60 ভোল্ট দিই তাহলে 60 ভোল্টকেও 12 ভোল্টে কনভার্ট করবে। মানে আমি যত ভোল্ট দিই না কেন আমাকে আউটপুট ভোল্টেজ দেবে 12 ভোল্ট, যে ভোল্টেজ দিয়ে আমাদের লাইট পাখা হর্ন এই সমস্ত কম্পোনেন্ট গুলো চলবে। বুঝতে পারলেন? যে এটা হচ্ছে ডিসি ডিসি কনভার্টার, এরকমই দেখতে হয়, একটা চৌকোনা বাক্সের মতো দেখতে হয়। এই ডিসি ডিসি কনভার্টারে কি লেখা আছে দেখুন, কি লেখা আছে? 30 ভোল্ট থেকে 72 ভোল্ট। তার মানে 30 থেকে 72 এই ভোল্টেজের মধ্যে যে কোনো ভোল্টেজ, মানে আমি 48 ভোল্ট দিতে পারি, 60 ভোল্ট দিতে পারি, 72 ভোল্ট দিতে পারি, যে কোনো ভোল্টেজ দিই না কেন আমাকে আউটপুট কত দেবে? 12 ভোল্ট। আমি যত ভোল্টেজই দিই না কেন আমি আউটপুট পাবো কত? 12 ভোল্ট। কারণ আমার 12 ভোল্টে হর্ন পাখা লাইট এইগুলো চলবে। এই জন্য ডিসি ডিসি কনভার্টার আমরা ইলেকট্রিক টু হুইলার এবং থ্রি হুইলারে দেখতে পাবো। ক্লিয়ার? এতটা পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন থাকলে বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন তো? কারো যদি কনফিউশন হয় বলো, কোনো ইস্যু নেই। স্যার ওখানে ক্যাথোড ওয়্যার লেখা, ওটা কিসের জন্য? ব্ল্যাক, কোনটা কোনটা বলুন। আর ওই যে কন্ট্রোলারের উপর লেখা আছে না ব্ল্যাক ক্যাথোড ওয়্যার, ওটা কিসের জন্য? বুঝতে পারলেন? কন্ট্রোলারের উপরে ওখানে লেখা আছে না একটা ব্ল্যাক ব্ল্যাক উপর আছে না ওয়্যার, ক্যাথোড ওয়্যার, হ্যাঁ, এটা কিসের জন্য স্যার? ব্ল্যাক কোথায় লেখা আছে? আচ্ছা আচ্ছা, এইটা এইটা। আচ্ছা, ব্ল্যাক ক্যাথোড ওয়্যার, এটা বলছি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা হচ্ছে এই যে যেটা মার্ক করলাম, এই যে কালো রঙের যে বক্সের মতো দেখতে পাচ্ছি না, একটা তার একটু মোটা করা আছে, একটা বক্সের মতো দেখতে পাচ্ছি। এর ভেতরে কি আছে বলতো? এর ভেতরে একটা ফিউজ লাগানো আছে। এর ভেতরে একটা ফিউজ লাগানো আছে। কি ফিউজ? না, এই ফিউজটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল ফিউজ। এক ধরনের ফিউজ এখানে লাগানো আছে। বুঝতে পেরেছেন? এই জন্য এটা ক্যাথোড ওয়্যার বলেছে, মানে এটা সেফটির জন্য লাগানো থাকে। মানে নেগেটিভ যে তার আছে, নেগেটিভ তারের মাঝখানে একটা এরকম করে ফিউজ লাগানো আছে। বুঝতে পারলেন? এই যে এইটা স্যার ওই এমসি মিটার অ্যাম্পিয়ার কত হবে? এমসি মিটার অ্যাম্পিয়ার কত হয় সাধারণত? ওকে, বলছি। এখানে খুব সহজেই এটা বুঝতে পারবো। আমরা কি বললাম? 48 ভোল্ট
20 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। তাহলে আমি 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আওয়ারের যদি ব্যাটারি ব্যবহার করি, তাহলে আমি যে এমসিবি ব্যবহার করব, তাহলে কত অ্যাম্পিয়ার এমসিবি হবে? অবশ্যই 20 অ্যাম্পিয়ার বা তার 20 বেশি অ্যাম্পিয়ার হবে অ্যাম্পিয়ার, স্যার। 20 অ্যাম্পিয়ার বা তার বেশি অ্যাম্পিয়ারের এমসিবি হবে। মানে আমি 20 অ্যাম্পিয়ারের জায়গায় 25 অ্যাম্পিয়ারও ব্যবহার করতে পারি বা 30 অ্যাম্পিয়ারও ব্যবহার করতে পারি, কিন্তু অবশ্যই 20 ঠিক আছে। অ্যাম্পিয়ারের বেশি হবে। এবং তার মানে 50 অ্যাম্পিয়ার ব্যবহার করতে সেটা নয় কিন্তু, মানে 20-র কাছাকাছি, 25 বা 30-এর মধ্যে থাকে। এবার আমার যদি কোনো ব্যাটারি 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি যদি হয়, তাহলে অবশ্যই সেখানে 30 অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করতে হবে। মানে 28 অ্যাম্পিয়ারের নিচে এমসিবি ব্যবহার করলে কিন্তু হবে না। ঠিক আছে? ঠিক আছে। এরপর কি আসছি? এরপর আসছি কন্ট্রোলার। কন্ট্রোলার কি না, এই চৌকোনে যে বাক্স দেখতে পাচ্ছি এটা কন্ট্রোলার। এর ভেতরে একটা সার্কিট আছে। কি সার্কিট আছে না, এই ধরনের সার্কিট আছে। ঠিক আছে? তো যারা লং টার্ম কোর্স করে তারা এই যে সার্কিট, এই পুরো সার্কিটটা শেখানো হয়। ঠিক আছে? এই সার্কিটের মধ্যে কি থাকে এবং কি কি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকে, প্রত্যেকটা জিনিস শেখানো হয়। এই যে সাদা রঙে যেটা দেখতে পাচ্ছি, এই সাদা রঙে এটাকে হিট সিঙ্ক বলে। এর নিচে বা এর সঙ্গে কি লাগানো থাকে? মসফেট লাগানো থাকে। মসফেট লাগানো থাকে। এই মসফেট এর মধ্য দিয়ে মোটরের সাপ্লাইটা যায়। সেটা সার্কিট আরো ডিটেইলস বিষয় আছে, আজকে আমরা বেসিকের উপরে মেনলি আলোচনা করব। এই যে কন্ট্রোলের কথা বললাম, এই কন্ট্রোলারের সঙ্গে কি কি লাগানো থাকবে? একটা মোটর লাগানো থাকবে, ব্যাটারি সঙ্গে কানেকশন থাকবে, পাওয়ার সুইচ মানে আমি চাবি দিয়ে যে অন করি সেটার কানেকশন থাকবে, ব্রেকের সঙ্গে কানেকশন থাকবে, চার্জার যখন আমি চার্জ করব সেটার কানেকশন থাকবে। এছাড়া কি আছে? ব্রেক লাইট। ব্রেক লাইট মানে যখন আমরা ব্রেক করি পেছনে একটা লাইট জ্বলে, তো এটাকে ব্রেক লাইট বলে, সেটার কানেকশন থাকবে। এটা আছে থ্রোটল। থ্রোটল মানে অ্যাক্সিলেটর। তার মানে একটা গাড়ির মধ্যে যত কম্পোনেন্ট আছে সমস্ত কম্পোনেন্ট কিন্তু এই কন্ট্রোলারের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা কম্পোনেন্ট। সেই জন্যই তো কন্ট্রোলার সমস্ত কম্পোনেন্টকে কন্ট্রোল করে। এটা একটু দেখে নাও, দেখে নাও, আমি বলছি তারপর। স্যার ওই স্পোর্টটা কিসের জন্য? কন্ট্রোলার নিয়ে কোনো কোশ্চেন নেই তো? না স্যার, এই কোডটা আজকে যেহেতু প্রথম ক্লাস আমরা, হ্যাঁ দেখতে যাবো। হ্যাঁ বলুন। হিট সিঙ্কটার স্যার কি কাজ থাকে? হিট সিঙ্ক বলুন কি বললেন? বলছি স্যার, হিট সিঙ্ক এর কি কাজ থাকে স্যার সার্কিটে? আচ্ছা, হিট সিং এর কি কাজ থাকে? খুব ভালো প্রশ্ন। হিট সিং এর কাজ হচ্ছে, এই যে মসফেট বললাম, মসফেট কিরকম দেখতে না, এরকম দেখতে, আর এরকম তিনটে ট্রানজিস্টর নাম শুনেছেন তো? ট্রানজিস্টর, মসফেট, এগুলো হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট। তো এই মসফেট কি করে না, ভোল্টেজ কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। তাহলে যখন এই মসফেটের ভেতর থেকে ইলেকট্রিক সাপ্লাই যাবে, এই মসফেটটা কি হয়? প্রচুর গরম হয়। গরম হয় বলেই এর সঙ্গে হিট সিং লাগানো হয়। হিট সিং মানে কি না, মসফেটটা যদি গরম হয় ওর সঙ্গে তো এই হিট সিং লাগানো। হিট সিংটা কিসের তৈরি? অ্যালুমিনিয়ামের তৈরি, দেখে বুঝতে পারছি। তাহলে অ্যালুমিনিয়াম কি করবে? এই মসফেট থেকে টেম্পারেচার নিয়ে নিজে গরম হয়ে যাবে। তো হিট সিং কি করবে? সহজে ঠান্ডা রাখতে সাহায্য করবে। দেখবেন প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা ল্যাপটপ, প্রত্যেকটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ভেতরে পাখা লাগানো থাকে। কেন থাকে? আর তার ভেতরে যে সার্কিট আছে সেটাকে ঠান্ডা রাখার জন্য। ঠিক একই রকম ভাবে এই কন্ট্রোলারের ভেতরেও পাখা লাগানো থাকে, যেমন চার্জারের ভেতরেও পাখা লাগানো থাকে। কেন? প্রত্যেকটা ইলেকট্রনিক সার্কিট যখন কাজ করে তখন সেটা গরম হয় বা হিট হয়, সেটাকে হিটটাকে কমানোর জন্য এই হিট সিঙ্ক ব্যবহার করা হয়েছে। কারণ ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলোকে যদি আমরা ঠান্ডা রাখতে না পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে ইসিংটা স্যার হচ্ছে ওই ভেতরে যে যন্ত্রগুলো আছে ওগুলোকে ঠান্ডা রাখানোর জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে হিট সিঙ্ক কথা মানেই হলো, আমি সহজ করে বলছি, আপনাদের বাইকে
বাইকের ক্ষেত্রে দেখবেন যে এটা যদি বাইকের ইঞ্জিন হয়, ইঞ্জিনের ওপরে এরকম উঁচু উঁচু করা থাকে না, হ্যাঁ। ওটাকে কি বলে? ওটাকে হিট সিঙ্ক বলে। মানে ইঞ্জিনের আচ্ছা। ভেতরে যে টেম্পারেচার উৎপন্ন করছে, সেই হুম। টেম্পারেচারটা কি করবে না, এই যে বাইরে যে উঁচু উঁচু করা আছে, ইঞ্জিন গরম হলে এটাও গরম হবে। ওই হুম। বাইরেটা যত দ্রুত গরম হবে তত দ্রুত বাতাসের প্রবাহে ঠান্ডা হয়ে যাবে। মানে হিটটাকে আচ্ছা। যত দ্রুত আমি বাইরে আনতে পারবো তত আমি বাতাসের প্রবাহ দিয়ে ঠান্ডা করতে পারবো। হিটটা যদি বাইরেই না আসে তাহলে ঠান্ডা করবো কি করে? এটাকে হিট হবে না, সিঙ্ক ঠান্ডা বলে। হবে না। হ্যাঁ, একদম। আচ্ছা, এইবার আসছে হাম মোটর। হাম মোটর কেমন দেখতে একটু দেখে নিই। এই যে চাকার ভেতরের পার্টটাই হচ্ছে মোটর। মোটরের দুটো পার্ট হয়। ভেতরে যে কয়েলের যে পার্টটা থাকে এটা কিন্তু ঘোরে না, এটা স্থির থাকে। যেটা স্থির থাকে এটাকে স্ট্যাটর বলে। আর এর ওপরে যে পার্টটা ঘোরে সেটাকে রোটর বলে। আর এই রোটরের ওপরেই কিন্তু চাকাটা লাগানো থাকে, সেই জন্য চাকাটা ঘোরে। ঠিক আছে? তাহলে যে অংশটা ঘোরে না সেটাকে বলছি স্ট্যাটর, যে অংশটা ঘোরে তাকে বলছি রোটর। আর যেটা রোটর সেটার ওপরেই চাকা লাগানো থাকে, সেই জন্য চাকাটা ঘোরে। এখানে আর একটু সুন্দর করে ছবি দেওয়া আছে, দেখুন এই এই যে কয়েলের পার্টটা এটা কিন্তু স্ট্যাটর, এটা কিন্তু ঘোরে না। আর এই যে অংশটা এটাকে বলছি রোটর, এই পার্টটা ঘোরে, এর ওপরেই চাকাটা লাগানো থাকে। আর এখানে কি দাগ দাগ দেখতে পাচ্ছি না, এইগুলো কি? এগুলো হচ্ছে ম্যাগনেট। যেহেতু এটা কয়েল, কয়েলে অবশ্যই ম্যাগনেট থাকে, এটা হচ্ছে ম্যাগনেট। তাহলে এইটা হচ্ছে কয়েল আর এটা হচ্ছে ম্যাগনেট। এই কয়েলের উপরে ম্যাগনেটটাকে লাগিয়ে দিলে এটা হয়ে যাবে একটা মোটর। ঠিক আছে? এই যে মোটরের কথা বললাম, এই মোটরটা কিন্তু সাধারণ মোটর নয়। আমরা ড্রিল মেশিন, কাটিং মেশিন বা আমাদের ঘরে যে পাখা, সেই সমস্ত জায়গাতে তাহলে এটা যে কি ধরনের, পার্মানেন্ট ম্যাগনেট থাকে? হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট থাকে। তো আমরা পাখা এই ধরনের যেগুলো আমরা মোটর দেখি, সেই মোটরের সঙ্গে এই মোটরের কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। এই মোটরের নাম হচ্ছে বিএলডিসি মোটর। বিএলডিসি মানে কি? ব্রাশ লেস ব্রাশলেস ডিসি মোটর। ব্রাশলেস ডিসি মোটর। তো এই ব্রাশলেস ডিসি মোটর কেন বলা হয়? তার কারণ এই মোটরে কোনো কার্বন ব্রাশ থাকে না। দেখবেন যে যখন ড্রিল মেশিন চালানো হয়, ড্রিল মেশিনের ভেতর থেকে একটা আগুনের ফুলকি বেরোয়। ওটা কেন হয় না, দুদিকে দুটো যে কার্বন দেওয়া থাকে, কার্বনের সঙ্গে ঘষা খেয়ে ওই আগুনের ফুলকিটা বের হয়। এই জন্য ড্রিল মেশিন, কাটিং মেশিন আমরা 15 মিনিট, আধা ঘন্টা ব্যবহার করার পরে আমাকে রেস্ট দিতে হয় ঠান্ডা করার জন্য। কিন্তু আমি যদি ওই মোটরটা এখানে লাগাতাম তাহলে প্রত্যেক 15 মিনিট অন্তর আমাকে গাড়িটাকে দাঁড় করিয়ে ঠান্ডা করতে হতো, কখনোই পসিবল না। তো এই জন্য এই মোটরটাকে বিশেষভাবে তৈরি করা হয়েছে, যেটাকে বিএলডিসি মোটর বলছি। এই বিএলডিসি মোটরের ডাইরেক্ট কোনো কার্বন, এই যে কার্বন বললাম, কার্বনের কোনো কানেকশন নেই। কার্বন যে কাজটা করতো সেই কাজটা কে করে না, এইখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে প্লেট, এই যে দেখতে পাচ্ছি, এটা কি না, এগুলো হচ্ছে সেন্সার। এই একটা সেন্সার, এই একটা সেন্সার, এই একটা সেন্সার। তাহলে এই মোটরে 3টে সেন্সার দেওয়া আছে। মানে কার্বন যে কাজটা করতো সেই কাজটা এখানে সেন্সার দিয়ে করছে। সেন্সারের নাম দিয়েছে দেখুন UVW, 3টে নাম দিয়েছে, 3টে সেন্সার। এবার প্রশ্ন হচ্ছে 3টে সেন্সার কেন? এখানে যে মোটর ব্যবহার করা হয় সেটা হচ্ছে 3 ফেজ মোটর। 3 ফেজ মানে এই মোটরে 3টে কয়েল থাকে, 3টে কয়েলের জন্য 3টে সেন্সার এখানে ব্যবহার করা হয়েছে। কি সেন্সার? এই সেন্সার গুলোকে বলা হয় হল এফেক্ট সেন্সার। সেটা পরে আরো জানতে পারবেন। হল এফেক্ট সেন্সার, এই সেন্সার গুলোর নাম হচ্ছে হল এফেক্ট সেন্সার। কোথায় থাকে না, বিএলডিসি মোটরে। এই জন্য আমরা ঘন্টার পর ঘন্টা গাড়ি চালালেও কিন্তু মোটর গরম হয় কেন না, এই সমস্ত মোটরে কোনো কার্বন ব্রাশ থাকে না, কোনো ডাইরেক্ট কোনো কানেকশন থাকে না। ওই যে ফ্লাশিং হয় বা আগুনের ফুলকি তৈরি হয় সেই সব কোনো এখানে সিস্টেমই নেই। এখানে পুরো সিস্টেমটা হচ্ছে সেন্সার দিয়ে অপারেট হয়। সেই জন্য এই মোটর গরম হয় না, ঘন্টার পর ঘন্টা আমি চালাতে পারবো। বুঝতে পারলেন? মোটরের বিষয়টা কি সবার ক্লিয়ার?
হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট হচ্ছে অ্যাক্সিলেটর। অ্যাক্সিলেটর তো বললাম আপনাদের, অ্যাক্সিলেটর প্রেস করলে গাড়ির স্পিড বাড়ে। তো অ্যাক্সিলেটরের ভেতরে কি থাকে? এই যে হল পেগ সেন্সার যেটা মোটরে আছে বললাম, ওই একই সেন্সার এই অ্যাক্সিলেটরের ভেতরে থাকে। অ্যাক্সিলেটরের ভেতরে একটা হল পেগ সেন্সার থাকে। আর কোনো একটা হল পেগ সেন্সার বা কোন এই সেন্সারে 3টে তার হয়। কি কি হয় না, এই সেন্সারটাকে অন করার জন্য একটা প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এই সেন্সারটাকে অন করার জন্য আমি কত ভোল্টেজ দেবো? 5 ভোল্ট। কত ভোল্টেজ দেবো? 5 ভোল্ট। আর এই সেন্সার থেকে যে সিগন্যালটা আমি পাবো সেই সিগন্যালটা হবে 0 ভোল্ট থেকে 4.5 ভোল্ট। এটা সিগন্যাল। তাহলে আমি 5 ভোল্ট দিচ্ছি আর পাচ্ছি হচ্ছে 0 থেকে 4.5 ভোল্ট। এবারে যে 0 থেকে 4.5 ভোল্ট, তাহলে কখন 1 ভোল্ট হবে, কখন 2 ভোল্ট হবে, কখন 3 ভোল্ট হবে, এটা ডিপেন্ড করছে অ্যাক্সিলেটর আমি কতটা প্রেস করছি। মানে ধরুন অ্যাক্সিলেটর যখন 20% প্রেস করছি, তখন হলপের সেন্সর 1 ভোল্ট উৎপন্ন করছে। করে কি করছে? এই যে কানেকশনটা কার সঙ্গে কানেকশন করা আছে? এগুলো হচ্ছে কন্ট্রোলারের সঙ্গে। কি বলছেন? হলপের সেন্সর বা থ্রোটল কার সঙ্গে কানেকশন করা আছে? কন্ট্রোলারের সঙ্গে। কেন? এটা ইনপুট ডিভাইস বলেছিলাম তো। তার মানে যখন অ্যাক্সিলেটর 20% প্রেস করছি, তখন অ্যাক্সিলেটর 1 ভোল্ট কন্ট্রোলারকে পাঠাচ্ছে। তখন কন্ট্রোলার বুঝে নিচ্ছে যে আমার অ্যাক্সিলেটর 20% প্রেস করেছে, তাহলে এখন স্পিড কত হবে? 20। যখনই অ্যাক্সিলেটর 30% প্রেস করবে, তখন কন্ট্রোলার কি করে? 2 ভোল্ট পাঠাবে। তখন কন্ট্রোলার বুঝে নেবে যে অ্যাক্সিলেটর এখন 30% প্রেস করা হয়েছে, তাহলে গাড়ির স্পিড বাড়াতে হবে। বাড়িয়ে কত করতে হবে? 30 করতে হবে, 30 কিমি পার আওয়ার। তার মানে অ্যাক্সিলেটর থেকে কন্ট্রোলারে কি আসে? শুধুমাত্র ভোল্টেজ আসে। মানে আমি কতটা অ্যাক্সিলারেটর প্রেস করেছি এটা কন্ট্রোলার শুধু ভোল্টেজের মধ্য দিয়েই বুঝতে পারে। কন্ট্রোলার কিন্তু আলাদা কোনো ইনফরমেশন আসার কোনো ব্যাপার নেই। যেমন অ্যাক্সিলারেটর প্রেস করবো সেই অনুযায়ী ভোল্টেজ যাবে, যেমন ভোল্টেজ কন্ট্রোলারে আসবে সেই অনুযায়ী কন্ট্রোলার মোটরকে সাপ্লাই দেবে। মোটরের স্পিড বাড়বে না কমবে সেটা নির্ধারণ করবে কে? কন্ট্রোলার। কেন না, যে কোনো সার্কিটে শুধুমাত্র ভোল্টেজের খেলা, এখানে অনলি ভোল্টেজ কাজ করে, এখানে কিন্তু আর কোনো বিষয় নেই। স্যার বলছি হ্যাঁ, থ্রটেলটা কি 12 ভোল্টে কাজ করে না 48 ভোল্টে কাজ করে? খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে এই থ্রটলের ভেতরে কি থাকে? প্রথমে বললাম এই থ্রটলের ভেতরে একটা হল এফেক্ট সেন্সর থাকে। হল এফেক্ট সেন্সর থাকে। এই হল এফেক্ট সেন্সর কত ভোল্টেজে কাজ করে? 5 ভোল্টে। তার মানে অ্যাক্সিলেটর 5 ভোল্টে কাজ করে। মানে আমার টোটোতে যদি 48 ভোল্টের ব্যাটারি লাগানো থাকে তাহলেও 5 ভোল্টে কাজ করবে। আমার টোটোতে যদি 72 ভোল্টের ব্যাটারি লাগানো থাকে তাহলেও 5 ভোল্টে কাজ করবে। কারণ থ্রোটলের ভেতরে যে সেন্সর দেওয়া আছে সেই সেন্সরটা 5 ভোল্টে কাজ করে। মানে যে সমস্ত কম্পোনেন্ট 5 ভোল্ট বা তার কম ভোল্টেজে কাজ করে সেই কম্পোনেন্ট গুলোকে বলা হয় ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স। আর 5 ভোল্টের বেশি হলে, 12 ভোল্ট 24 ভোল্ট বেশি হলে সেটাকে বলা ইলেকট্রিক। মানে লাইট পাখা এগুলো হচ্ছে ইলেকট্রিক কম্পোনেন্ট। আর এই যে হলপের সেন্সর এটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এটা কিন্তু ইলেকট্রিক না, ইলেকট্রনিক্স, যেহেতু 5 ভোল্টে কাজ করে। বুঝতে পারলাম? স্যার তাহলে ডিসি টু ডিসি কনভার্টার কতগুলো তাহলে লাগানো থাকে স্যার? না, ডিসি টু ডিসি কনভার্টার যেটা থাকে সেটা হচ্ছে 48 ভোল্টকে 12 ভোল্ট করছে, ঠিক আছে। কিন্তু ডিসি টু ডিসির ভেতরে যে কম্পোনেন্ট গুলো থাকে সেইগুলো কিন্তু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এবং এই ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মধ্যে একটা বড় কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ ডিসি টু ডিসির ভেতরে একটা ট্রান্সফরমার লাগানো থাকে যেটা 48 ভোল্টকে কমিয়ে 12 ভোল্ট করছে। এই ট্রান্সফরমারটা কিন্তু মেন। এবার ট্রান্সফরমারকে সাপোর্ট করার জন্য আরো অনেক ডায়োড, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, এই ধরনের আরো অনেক ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়ে একটা সার্কিট তৈরি করা। মানে সার্কিটের মধ্যে যে কম্পোনেন্ট সেগুলো সব ইলেকট্রনিক্স। আর এখানে যে ট্রান্সফরমার যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু ইলেকট্রিক কম্পোনেন্ট।
তাহলে ছোট লেগে 5 ভোল্ট পাবো, তাহলে কোথা থেকে সেটা পাবো? বলুন বলুন। তাহলে ছোট লেগে 5 ভোল্ট আসছে, হ্যাঁ, সেটা কোথা থেকে আসে? সেটা করে দেখে, খুব ভালো প্রশ্ন, অসাধারণ প্রশ্ন করেছেন। সেটা কোথা থেকে দেখুন, এখানে কানেকশন দেখলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে কন্ট্রোলার। তাহলে এইটা যদি কন্ট্রোলার হয়, এইটা যদি কন্ট্রোলার হয়, আর এইটা যদি থ্রোটল বা অ্যাক্সিলেটর হয়, দেখুন অ্যাক্সিলেটরের সঙ্গে তো কন্ট্রোলারের কানেকশন। তার মানে কন্ট্রোলার থেকে এই যে 5 ভোল্ট লেখা আছে, এই 5 ভোল্ট কোথায় যাবে? কন্ট্রোলার থেকে অ্যাক্সিলেটরে যাবে। অ্যাক্সিলেটর থেকে সিগন্যাল ভোল্টেজ কোথায় আসবে? কন্ট্রোলারে আসবে। তার মানে কন্ট্রোলার থেকে 5 ভোল্ট অ্যাক্সিলেটরে যাবে, অ্যাক্সিলেটর থেকে সিগন্যাল ভোল্টেজ কন্ট্রোলারে আসবে। এবার সেটা যদি 1 ভোল্ট হয় তার মানে একরকম, যদি 2 ভোল্ট হয় তার মানে এরকম, সর্বোচ্চ 4.5 ভোল্ট পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ 4.5 ভোল্ট হতে পারে। আর দিচ্ছি কত? ঠিক 5। আছে। আচ্ছা, অ্যাক্সিলেটরের ভেতরে কি আছে না, অ্যাক্সিলেটরের ভেতরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা সেন্সর লাগানো আছে, যেটা হল এর সেন্সর বললাম। আর তার বাইরের এই যে অংশটা, বাইরে যে এই অংশটা, এটা অ্যাকচুয়ালি একটা পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, এই ম্যাগনেটের ওপরে এই হল এফেক্ট সেন্সরটাকে এখন ঘোরানো হয়। মানে অ্যাক্সিলেটর প্রেস করছি মানে ম্যাগনেটের ওপরে এই হল এফেক্ট সেন্সরটাকে ঘোরাচ্ছি। তো ম্যাগনেটের ওপরে যখন এই সেন্সরটাকে ঘোরাবো, তখন এই সেন্সর একটা ভোল্টেজ উৎপন্ন করবে, সেই ভোল্টেজটাকে বলে হল ভোল্টেজ। ঠিক আছে, তো এটার এই হল এফেক্ট সেন্সর কিভাবে কাজ করে, এর ওয়ার্কিং প্রিন্সিপাল, সেগুলো ডিটেলসে আছে। তো এটা হচ্ছে বেসিক বিষয়। ঠিক আছে, যে হল এফেক্ট সেন্সর কিভাবে কাজ করে। একটা ম্যাগনেটের উপরে হল এফেক্ট সেন্সরটা ঘোরে, তো যত আমি বেশি ঘোরাবো তত বেশি ভোল্টেজ উৎপন্ন করবে। ঠিক আছে, এই প্লে করুন। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এবার আসছি ব্রেক। ব্রেকের ব্যাপারে কি আছে না, নর্মাল গাড়িতে যেরকম ডিস্ক ব্রেক বা ড্রাম ব্রেক থাকে, নর্মাল ব্রেক থাকেই, এর কোনো প্রবলেম নেই। কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এই ডিস্ক ব্রেক বা ড্রাম ব্রেক যেমন আছে সেরকম থাকবে, এটার সঙ্গে আরেকটা বিষয় এখানে যুক্ত থাকবে কি না, এই যে ব্রেক, এই যে ব্রেক, এই ব্রেকের পেছনে একটা সুইচ লাগানো থাকে। কি থাকে? একটা সুইচ লাগানো থাকে। সুইচটা কেন লাগানো থাকে না, যখন আমি ব্রেক চাপ দিচ্ছি, যদি ড্রাম ব্রেক বা যদি এরকম নর্মাল ব্রেক হয়, তাহলে ব্রেকটা কেউ গাড়িটাকে থামাবে। কিন্তু গাড়িটাকে থামালেই তো হবে না, মোটরের সাপ্লাইটাকে বন্ধ করতে হবে। মোটরের সাপ্লাই কে দেয়? কন্ট্রোলার দেয়। আমরা এইখানে সাইডে দেখছি, এটা হচ্ছে কন্ট্রোলার। যখনই আমি ব্রেকটাকে চাপ দিচ্ছি, তখন ব্রেকের পেছনে যে সুইচটা, ওটা অন হয়ে যাবে। অন হলে কি হবে না, ব্রেক থেকে একটা সিগন্যাল চলে যাবে কোথায়? কন্ট্রোলারে। যখনই কন্ট্রোলারে সিগন্যাল চলে আসবে, কন্ট্রোলার কি করবে না, মোটরে যে সাপ্লাই যাচ্ছিল সেটাকে বন্ধ করবে। তার মানে মোটরের সাপ্লাই যাবে কি যাবে না, সেটা ব্রেক করেছি কি করিনি তার উপরে ডিপেন্ড করছে। এই জন্য ব্রেকের সঙ্গে একটা সুইচ লাগানো থাকে। এছাড়া আর কি কাজ আছে? আরেকটা হচ্ছে গাড়ির একেবারে পেছনে যেখানে ব্রেক লাইট থাকে, মানে ব্রেক করলে যে লাইটটা জ্বলে ওঠে, সেই লাইটের সঙ্গে কিন্তু এই সুইচটা কানেকশন করা আছে। মানে যখনই ব্রেক করব, লাইটটা জ্বলে উঠবে এবং সঙ্গে সঙ্গে কন্ট্রোলের কাছে একটা সিগন্যাল চলে যাবে যে ড্রাইভার ব্রেক করেছে, ফলে মোটরের সাপ্লাইটাকে বন্ধ করবে। বুঝতে পারলেন? ঠিক আছে। এবার আসছে ডিসপ্লে। ডিসপ্লে নিয়ে খুব বেশি কিছু বলার নেই, ডিসপ্লে আমরা এরকম দেখেছি, নর্মাল গাড়িতে যেমন ডিসপ্লে হয়, নর্মাল গাড়িতে যেমন ডিসপ্লে হয় সেরকমই ডিসপ্লে আছে। তো ডিসপ্লের মধ্যে কি থাকবে না, ব্যাটারি কতটা চার্জ আছে এটা থাকবে, গাড়ি কতটা স্পিডে চলছে, অর্থাৎ নর্মাল যে এখানে লেখা আছে, গাড়ি কত নম্বর গিয়ারে চলছে, গাড়ির স্পিড কত সেটা আছে, ভোল্টেজ মানে ব্যাটারির ভোল্টেজ কতটা আছে, কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি মানে মানে কত পার্সেন্টেজ চার্জ আছে, ফল্ট মানে যদি কোনো মোটরের বা ব্যাটারির কোনো সমস্যা হয়
সেটা এখানে শো করবে। এছাড়া ইন্ডিকেটিং লাইট, হেডলাইট, যে হেডলাইটের চিহ্ন, এইগুলো যেমন নর্মাল সমস্ত গাড়িতে থাকে, তো সেরকম ভাবে এখানে ডিসপ্লেতে এগুলো থাকবে। ঠিক আছে, বুঝতে পারলেন? ঠিক আছে স্যার। তাহলে এই গেল আমাদের ইলেকট্রিক 2 and 3 হুইলারে যে যে কম্পোনেন্ট গুলো থাকে, তার নাম, তার ওয়ার্কিং এবং তার লোকেশন, মানে কোথায় গাড়ি কোথায় থাকে। যতটা আমরা আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে? আমি একবার রিভিউ, একটা ওভারভিউ করে দিচ্ছি, তারপর যদি কোনো কোশ্চেন। প্রথমে আমরা কি আলোচনা করলাম? প্রথমে আলোচনা করলাম যে কোন ইলেকট্রিক ভেহিকেল চালাতে গেলে কোনো লাইসেন্স লাগে না এবং নাম্বার প্লেট থাকে না। 2 নম্বর আলোচনা করলাম কোন ইলেকট্রিক ভেহিকেল চালাতে গেলে লাইসেন্স লাগে এবং তার সঙ্গে সেই ইলেকট্রিক ভেহিকেলের নাম্বার প্লেট থাকতেই হবে। যেগুলো 2 নম্বর ইলেকট্রিক ভেহিকেলের নাম্বার প্লেট। কমার্শিয়াল গাড়ি হলে নাম্বার প্লেট কি হবে, আর প্রাইভেট গাড়ি হলে নাম্বার প্লেট কি হবে। এরপরে আমরা আলোচনা করলাম যে একটা ইলেকট্রিক 2 and 3 হুইলারে কি কি কম্পোনেন্ট থাকে এবং সেই কম্পোনেন্ট গুলো কিভাবে তার সঙ্গে কানেকশন থাকে। এরপরে যতগুলো কম্পোনেন্ট বললাম প্রত্যেকটা কম্পোনেন্টের ওয়ার্কিং, ব্যাটারি আলোচনা করলাম। এরপরে আলোচনা করলাম এমসিবি, এমসিবি কি কাজ করে, কোথায় ব্যবহার করা হয়। তারপর আলোচনা করলাম ডিসি ডিসি কনভার্টার। এরপর আলোচনা করা হলো কন্ট্রোলার। এরপর আলোচনা করা হয়েছে হাব মোটর। হাব মোটরের পর আলোচনা করা হয়েছে অ্যাক্সিলেটর। অ্যাক্সিলেটরের পরে আলোচনা করা হলো ব্রেক এবং তারপরে ডিসপ্লে, যেটা ড্রাইভারকে শো করার জন্য। এই কম্পোনেন্ট গুলো, এই 8টা কম্পোনেন্ট আমরা আলোচনা করলাম। যতটা আমরা আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে